বাংলাদেশ এই 54 বছরে এসে আবার রুলস অফ দি গেম ঠিক করার প্রশ্নে একত্রিত হয়েছে। কোন জিনিস প্রতিষ্ঠা করার ক্ষমতা সেটা জনগণের বাই ডিফল্ট আছে, জনগণই একমাত্র সেটা কেন্দ্র। কিন্তু জনগণের এই যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার সেটা আইদার একটা রেভলিউশনারি কিংবা ওই অথরিটি দিয়ে কার্যকর হবে, আর না হয় সেটা নির্বাচনের মধ্যে দিয়ে কার্যকর হবে। নিম্ন কক্ষের পিআর এর কোনো বাস্তবতা নেই, উচ্চ কক্ষের পিআর এর ব্যাপারে আমরা আরো আলোচনা করতে পারি এবং একটা ঐকমত্যের জায়গায় যেতে পারি। সেগুলোর খোঁজ খবর আমাদের দেশের মানুষরা কম বেশি রাখেন। সোশ্যাল মিডিয়ার দ্বারা কিন্তু এটা একেবারে গণপর্যায়ে আলোচনার বিষয়। কিন্তু একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেবল তার বিদেশ নীতি না, কিংবা অন্য দেশ তার প্রতি কি ভূমিকা নিচ্ছে সেটার দ্বারাই পুরোপুরি। এর অন্যতম নির্ধারক জায়গা হচ্ছে একটা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যবস্থা। রাজনীতির সাথে অর্থনীতি আসবে, সমাজ সংস্কৃতিও আসবে। একটা দেশের রাষ্ট্র যদি এবং রাজনৈতিক ব্যবস্থা যদি তার জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ রাখতে না পারে, যেটা তার প্রধান কাজ, জনগণের মধ্যে নানান পার্থক্য দ্বন্দ্ব আছে, তার মীমাংসা ঘটানো, এই ঐক্যবদ্ধ রাখার কাজটি যদি রাষ্ট্র করতে না পারে, রাষ্ট্র যদি জনগণকে তার ব্যবস্থার বাইরে ছুড়ে ফেলে দেয়, এবং সেই কারণে যে কোনো সময় এটা একটা এমন জায়গায় এমন আশঙ্কার মধ্যে ছিল যে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে যে কোনো সময় হারিয়ে ফেলতে পারি। নানা ধরনের অভ্যন্তরীণ গোলযোগ, সেটাকে ব্যবহার করে বহিঃশক্তির নানা ধরনের তৎপরতা, যেটা আমরা কম বেশি বিভিন্ন দেশে আমাদের সমসাময়িক কালে দেখছি, ইতিহাসে তো আছি। কাজে সেই দিক থেকে ভুল রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের আছে, সেটা কোন কালে ছিল না এমন নয়। কিন্তু সেটা আমরা কিভাবে মোকাবেলা করব তার জন্য আমাদের প্রস্তুতি কি, একটা ডিটারমিনিং ব্যাপার। সেই ডিটারমিনিং জায়গায় রাষ্ট্রটা জনগণকে ঐক্যবদ্ধ রাখতে পারে কিনা, কিংবা রাজনৈতিক ব্যবস্থার প্রতিটি নাগরিক কিংবা নাগরিকদের অংশ এই রাজনৈতিক ব্যবস্থায় নিজেকে অংশীদার ভাবতে পারে কিনা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশে সেই রকম একটা রাজনৈতিক ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই, কিংবা সেটাই যদি আমরা আকাঙ্ক্ষা হিসেবে আসলে দাবি করি, যেটা আমাদের দেশের প্রতিটি মানুষ ভাববে যে এই ব্যবস্থা আমিও, এবং সেটা যেমন রাজনৈতিক ভাবে তেমনি অর্থনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে। আজকে অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার এই বিভাজন, বেশিরভাগকে ছুঁড়ে ফেলে দেওয়া, সেইটার বিরুদ্ধে মানুষ একটা তাকে উৎখাত করে রায় দিয়েছে যে আমরা ঐক্য চাই, আমরা ইনক্লুসিভনেস চাই। কিন্তু নানা ধরনের প্রবণতা শুরু হয়েছে, যেখানে রাজনৈতিক ভাবেও অর্থনৈতিক ভাবে তো বটেই সমাজ বিপুল ভাবে শ্রেণী বিভক্ত, এবং সম্পদের বন্টনের ন্যূনতম কোনো ন্যায্যতা নেই। অল্প সংখ্যক লোকের হাতে লাখো কোটি, দেশের মানুষ তিন বেলা ঠিক মতো খেতে পারবে কিনা সেই চিন্তায় রাতে ঘুম হয় না। সেই রকম একটা বাস্তবতা আছে। এখন নতুন যুক্ত হয়েছে সাংস্কৃতিক ভাবে, আসলে আমরা যে যার মতো ন্যূনতম স্বাধীনতায় থাকতে পারবো কিনা। সংখ্যার দিক থেকে কম, ধর্মীয়, জাতিগত, লিঙ্গীয় পরিচয়ের মানুষেরা, প্রান্তিক মানুষেরা তো নিগৃহীত নিপীড়িত হচ্ছে না। এমনকি মেজরিটি যে সংখ্যা মুসলমান জনগোষ্ঠী, তার মধ্যে এখন নির্দিষ্ট ধরনের ধর্মীয় চর্চাকে আরোপ করা হচ্ছে, অন্য ধর্মীয় চর্চাকে নাকচ করে দেওয়া হচ্ছে। মাজারে হামলা, কারো জটা চুল কেটে দেওয়া, এইগুলো এখন প্রবণতা। কাজে এই সব বুঝি ওই লক্ষণ যে আমরা যে আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়েছিলাম যে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে, রাজনৈতিক ব্যবস্থা তৈরি হবে যেখানে সবাই তার অংশীদার ভাববেন, সেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 5ই আগস্টের পরে দুটো বিষয় নিয়ে আমরা খুব কথা বলার কনসিস্টেন্টলি চেষ্টা করেছি আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে। একটা হচ্ছে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে, একটা হচ্ছে বিচার, সংস্কার এবং নির্বাচন। তিনটা বিষয়ই আমাদের গুরুত্বপূর্ণ, এটা আমাদের প্রধান জাতীয় স্বার্থ। এই কাজটা আমাদের এগিয়ে নিতে হবে। ন্যূনতম জাতীয় ঐক্যমত্য, একটু আগে মান্না ভাই বললেন যে আমরা সবাই তাহলে এক হয়ে যাবো না, মোটেই তা না। গণতান্ত্রিক ব্যবস্থায় পার্থক্য, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু যখন আমরা একটা ট্রানজিশনে আছি, সেই ট্রানজিশনে কোন কোন প্রশ্ন আমাদের কমন স্বার্থ, সকলে মিলে, যেহেতু বাংলাদেশ এই 54 বছরে এসে আবার রুলস অফ দি গেম ঠিক করার প্রশ্নে একত্রিত হয়েছে। অভ্যুত্থান, আত্মত্যাগ, এত হাজার হাজার তরুণ, নারী, পুরুষ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান, শিশু, বৃদ্ধ, সবাই জীবন দিয়ে এই নতুন জায়গাটা তৈরি করেছেন যে রুলস অফ দি গেম ঠিক করতে হবে। তখন ওই প্রশ্নে, যেহেতু রুলস অফ দি গেম আমাদের সকলের জন্যই প্রয়োজনীয়, সেইখানে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের জায়গা দরকার ট্রানজিশনে।
এখন সেইটার ক্ষেত্রে পদ্ধতিগত প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমরা 2024 সালের 5ই আগস্ট কি করেছি? অভ্যুত্থান করেছি, কেউ এটাকে বিপ্লব বলতে চান, কিন্তু আপনি যদি ট্রানজিশনটা খেয়াল করেন, আপনি 106 অনুচ্ছেদ দিয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন করেছেন। কারা করেছে, কার দায়, সেটা পরের প্রশ্ন। দিয়েছেন, সবাই সেখানে উপস্থিত ছিল, তাহলে এই প্রসেসকে আপনি মেনে নিয়েছেন। এখন তো আপনি বিপ্লবের মতো ডিক্রি জারি করলে হবে না। আপনি 106 নিজেই এমন একটা অনুচ্ছেদ যেখানে এমন পরিস্থিতির উদ্ভব হবে যা সংবিধানের লিখিত অবস্থা দিয়ে আর ব্যাখ্যা করা যায় না। ওই বিশেষ পরিস্থিতি, বিশেষ বাস্তবতা, যাকে বলে ডক্ট্রিন অফ নেসেসিটি, সেইটা করার জন্য সেটা 106 অনুচ্ছেদ করা হয়েছে। তার মানে 106 হচ্ছে সংবিধানের লিখিত অবস্থার বাইরের পরিস্থিতি, কিন্তু আবার সেটাকেও ব্যাখ্যা করা যায় সংবিধানের ভেতর থেকেই। ফলে 106 এর মধ্যে দিয়ে যে পরিস্থিতি আমরা একটা সমাধান এনেছি, সেই পরিস্থিতিটা একদিকে যেমন সংবিধানের ধারাবাহিকতা, আবার অন্যদিক থেকে একটা বিশেষ পরিস্থিতি, সেটার অনুমোদন। এই দুই নিয়ে কিন্তু আমরা চলছি। এখন এই ধারাবাহিকতার মধ্যে আপনি যখন পদ্ধতিগত ভাবে কেউ হঠাৎ করে এসে কিংবা কোনো কোনো পর্যায়ে এসে বলবেন যে না, রেভলিউশনারি ডিক্রি জারি করতে হবে, তাহলে সেটা আসলে কোন পদ্ধতি কিনা এটা আমাদের বিচার করা দরকার। বিপ্লবের ক্ষেত্রে অন্তত ধ্রুপদী বিপ্লবগুলো আমরা দেখেছি, অনেকগুলো শর্ত আছে বিপ্লবের সঙ্গে, কিন্তু একটা জিনিস এখানে প্রাসঙ্গিক, যে একটা ডিটারমিনিং কিংবা লিডিং ফোর্স ভবিতব্যটাকে ডিফাইন করে, নেতৃত্ব দেয় অথবা সেটাকে বাস্তবায়ন করে। এরকম কোন লিডিং ফোর্স, নেতৃস্থানীয় শক্তি পুরো বাংলাদেশের উপর কর্তৃত্ব করেছে, এইরকম বাস্তবতা এমনকি অভ্যুত্থানের অংশীদারদের মধ্যে ছিল না। আবার অভ্যুত্থান পরবর্তী অবস্থা তৈরি হয়নি। অভ্যুত্থান ছিল সকলের সমষ্টিগত জায়গা, রাজনৈতিক দল, শ্রেণী পেশা, আমাদের ছাত্র তরুণরা অগ্রণী জায়গায় ছিল, এবং সবশেষে জনগণ, যারা রাজনৈতিক দলের বাইরে যখন যুক্ত হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়, তৈরি একটা অভ্যুত্থান পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যে দিয়ে একটা নেতৃস্থানীয় শক্তি তৈরি হয়ে গেছে, যারা পুরো কোর্সকে ডিটারমিন করবে, এরকম কোন অবস্থা কেউ নেয়নি। এমনকি বিএনপি বড় দল হিসেবে তারা সেটা নেওয়ার ওইভাবে চেষ্টা করেনি, অন্তত খুব দৃশ্যমান ভাবে। তাহলে যেটা দাঁড়িয়েছিল যে আমরা রাজনৈতিক উত্তরণটা পদ্ধতিগত দিক থেকে যেহেতু আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে আছে, সে কারণে আমরা সেটা কনসেনসাসের ভিত্তিতে, সমঝোতা কিংবা ঐকমত্যের ভিত্তিতে নিয়ে যাব, এবং সেটা আমরা সবাই মেনে নিয়েছি। সংস্কার আমাদের কনসেনসাস, তার জন্য সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং সেইখানে প্রস্তাব এসছে, এবং আমরা সেই প্রক্রিয়াকে সফল করার জন্য আমরা আলোচনা করছি, যুক্ত আছি। তো কনসেনসাসের পদ্ধতিকে বাইপাস করে কেউ যদি ডিক্রির জায়গা নিয়ে আসেন, তাহলে সেইটা কনসেনসাসকে ভেঙে দেয়, এবং সেই কারণেই সংঘাতের ঝুঁকি তৈরি করে। অনেকেই প্রস্তাব দিয়েছেন প্রায় সোভিয়েত বিপ্লবী কায়দায় যে একটা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার তৈরি করতে হবে। আপনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে কিভাবে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার করেন? তার মানে আপনি ডিক্রির কথা বলছেন, আপনি এক্সিস্টিং সিস্টেমকে নাই করে দিতে চাইছেন। সেটা কি সবাই কনসেনসাসে একমত হয়েছে? ভালো পদ্ধতি হতে পারে, কিন্তু সেটা যেহেতু সবাই একমত হচ্ছে না, কনসেনসাসে আসছে না, রাজনৈতিক দলই কেবল না, রাষ্ট্র, প্রতিষ্ঠান, দেশের জনগণ, তখন আপনার কনস্টিটিউয়েন্ট পাওয়ার, যেটাকে বলে জনগণের গঠন করার ক্ষমতা, যে কোনো জিনিস প্রতিষ্ঠা করার ক্ষমতা, সেটা জনগণের বাই ডিফল্ট আছে, জনগণই একমাত্র সেটা কেন্দ্র। কিন্তু জনগণের যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার, সেটা আইদার একটা রেভলিউশনারি কিংবা ওই অথরিটি দিয়ে কার্যকর হবে, আর না হয় সেটা নির্বাচনের মধ্যে দিয়ে কার্যকর হবে। আপনি কার্যকর করার পদ্ধতিটা কি আমাকে বলেন? জনগণের কাছে পৌঁছানোর জায়গাটা হচ্ছে আইদার রেভলিউশনারি মেথড, আর না হয় আপনাকে ইলেকশনের মধ্যে দিয়ে এই কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে কার্যকর করতে হবে। আপনি যে কোনো ভাবে হোক মেনে নিয়েছেন যে নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি কনস্টিটিউয়েন্ট পাওয়ারকে কার্যকর করবেন, গঠন করার ক্ষমতাকে কার্যকর করবেন। কেউ কেউ ভিন্ন মত পোষণ করতে পারে, আমি বিপ্লব চাই, এই রাজনৈতিক প্রচারও কেউ করতে পারে, সেটা করার সমস্ত ন্যায্যতা আছে। আমরা বিপ্লব চাই, কিন্তু বাস্তব জায়গাতে দাঁড়িয়ে বিপ্লবের শক্তি ভারসাম্য যদি না থাকে, অথবা কোন একটি একক নেতৃত্বের শক্তি ভারসাম্য যদি না থাকে, তখন কনসেনসাসকে ব্রেক করার চেষ্টা সংঘাতের দিকে ঠেলে। এইটা আমাদের সকল পক্ষেরই একটা অনুধাবন করা দরকার। আমি বিনয়ের সাথে বলছি, প্রত্যেকটা রাজনৈতিক দল আজকে এখানে আমাদের ওখানে একটা ঐকমত্য কমিশনে একটা হাসি ঠাট্টা হয় যে কোন তিনটি দল
সিকিউরিটি কাউন্সিল হয়ে গেছে, বাকি সবাই জেনারেল অ্যাসেম্বলি। আসলে সিকিউরিটি কাউন্সিলে একটি দল আছে, বাকি জেনারেল অ্যাসেম্বলির কয়েকটি দল আমরা আছি, কিন্তু আরো সিকিউরিটি কাউন্সিলের দল থাকলে ভালো হতো। যে এখানে আমাদের অনুধাবন করা দরকার যে এই মুহূর্তে বিপ্লবের পথ মানে কার্যকর করতে যাওয়ার চেষ্টা সংঘাত ছাড়া আর কোনো জায়গা আনবে না, বরং আমরা যে অর্জনের দ্বারপ্রান্তে আছি সেটাকেও নস্যাৎ করে দিতে পারে। পতিত ফ্যাসিস্ট তাদের দেশি বিদেশি মিত্ররা নানাভাবে এইখানে ক্রিয়াশীল এবং তারা প্রতি মুহূর্তেই এই সুযোগের অপেক্ষায় আছে, এবং এই ব্যাপারটাকে কোনোভাবেই এড়ানোর কোনো সুযোগ নাই, কারণ কোনো কিছু প্রেক্ষাপট ছাড়া হয়। আজকে বাংলাদেশ আমরা যে রাজনৈতিক উত্তরণ যাচ্ছি সেটা একটা বিশেষ রাজনৈতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে হচ্ছে, এই জায়গাগুলো আমাদের স্মরণে রাখা দরকার। ফলে ভিন্ন মতের যে চর্চা সমাধান সেটা আমরা বারবার বলেছি কনসেনসাস এবং জনগণের কাছে শেষ পর্যন্ত চলে যেতে হবে। শক্তি পরীক্ষা বনাম জনগণের কাছে যাওয়া, শক্তি পরীক্ষার পদ্ধতিতে গেলে সংঘাত, জনগণের কাছে গেলে নির্বাচনে যেতে হবে। এখন প্রশ্ন এসে দাঁড়িয়েছে তাহলে কি হবে, এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে। আমি শেষ করব, যেহেতু আলোচনাটা উঠেছে এবং আলোচনা ঐকমত্য কমিশনে হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি একটু তথ্যগতভাবে জানি। সর্বশেষ বৈঠকে যেটা আলোচনা হয়েছে অনেকগুলো প্রস্তাব আছে। বিএনপির প্রস্তাবের গুরুত্ব অনুধাবনে এবং গুরুত্ব বিবেচনায় সেইখানে সর্বশেষ বিএনপির প্রতিনিধি স্ট্যান্ডিং কমিটি মেম্বার জনাব সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে যদি একই দিনে গণভোট হয়, অর্থাৎ জাতীয় নির্বাচনের দিনে জুলাই সনদ গ্রহণের পক্ষে নাকি জুলাই সনদ আমরা বিপক্ষে, এই প্রশ্নে যদি গণভোট হয় তাহলে তারা বিবেচনা করবেন এবং তাদের দল এটাকে হয়তো মানে একেবারে কনফার্মলি তিনি তার দলে আলোচনা করবেন এবং তারা সেটা গ্রহণ করতে পারে। তাহলে প্রশ্ন ওঠে যে যদি গণভোট হয়, গণভোটের একটা প্রস্তাব ছিল, তাহলে নির্বাচনের একই দিনে কনকারেন্ট মানে গণভোটও হচ্ছে, দুটো ব্যালটে হচ্ছে, একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে ন্যাশনাল ইলেকশন। গণভোট কিসের ভিত্তিতে হবে? জুলাই সনদ তো নিজেই মানে বিভক্ত, একটা হচ্ছে যে ঐকমত্য অংশ আছে, একটা হচ্ছে নোট অফ ডিসেন্ট বা ভিন্নমত আছে। তাদের প্রস্তাব ছিল যে ভিন্নমত মীমাংসা কিভাবে হবে সেটা তো আমরা আগেই ঠিক করে ফেলেছি, সেটা জাতীয় নির্বাচনের মাধ্যমে যে দল বিজয়ী হবে তার অনুযায়ী সে ওই ভিন্নমতটা, তার যে মতামত সেই মতামত কার্যকর হবে। তাই জুলাই সনদের ঐকমত্য অংশ এবং ভিন্নমত অংশ দুটো মিলেই জুলাই সনদ, যার যে দল বিজয়ী হবে ঐকমত্য অংশ সে বাস্তবায়ন করবে আর ভিন্নমত তার প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন করবে। এটা খুব সহজে আমার জানার ধারণা বোধাগম্য। কিন্তু জুলাই সনদ অ্যাজ এ হোল সেটা আমরা গ্রহণ করি না করি না, এটা হবে হ্যাঁ না ভোট। অর্থাৎ জুলাই সনদের পক্ষে আর বিপক্ষে জনগণ রায় দিবে, সেটার মধ্যে দিয়ে জুলাই সনদ এর যে মানে জনগণ কর্তৃক এর যে বৈধতা সেটা তৈরি হবে। অন্যদিকে পার্লামেন্টে যে ঠিক হবে যে এই যে জুলাই সনদের মধ্যে কোন কোন বিষয়গুলো ঐকমত্য অংশ, তো সকলেই আমরা ঐকমত্য, আর যে অংশ ভিন্নমত আছে বিজয়ীরা ভিন্নমত হবে, হয়তো কিছু আলোচনাও হতে পারে তাতে যদি কোনো পরিবর্তন হয়। এই জায়গাটাতে আছে একটা বিষয় আমরা মনে করি যে এখানে একটা সমাধানের জায়গা তৈরি হয়েছে, যেহেতু 106 মধ্য দিয়ে বিশেষ পরিস্থিতির কারণে ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে এই সরকার গঠিত হয়েছে, আবারও আদালতের পরামর্শ যাওয়া যেতে পারে, অথবা আদালতের পরামর্শ আবারও না নিয়ে একই অর্ডারে যে যে ক্ষমতায় এই সরকার তৈরি হয়েছে সেই সরকারই 106 ধারাবাহিকতায় তারা এই গণভোটের সিদ্ধান্তে জায়গায় যেতে পারেন এবং আরেকটা কাজ করতে পারেন, আইনি বাধ্যবাধকতার জায়গা ঘোষণা দিতে পারেন। জুলাই সনদ বাস্তবায়ন হবে, যারাই ক্ষমতায় যাবে আগামী দিনে, সংসদ ক্ষমতায় যাওয়া বাদ দিলাম, আগামী জনপ্রতিনিধিরা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা বাধ্য থাকবে। 3 নম্বর বিষয় হচ্ছে যেটা অনেক সময় আলোচনায় আমরা মানে পরিষ্কার করে সামনে আনতে পারি না, আমরা আমাদের দিক থেকে বারবার এই প্রশ্নটা করছি, যদি নিম্নকক্ষে পিয়ার আসে তাহলে উচ্চকক্ষে কোনো দরকার নেই, যদি উচ্চকক্ষ থাকে তাহলে উচ্চকক্ষে যদি পিয়ার আনা হয় তো নিম্নকক্ষে পিয়ারের কোনো দরকার নেই। ফলে যারা উচ্চকক্ষ মেনে নিয়ে এসে আবার নিম্নকক্ষে পিয়ার চাইছেন তারা আসলে পুরো জিনিসটারই মানে একটা বোঝাপড়ার মধ্যে যথেষ্ট জায়গা নেই। অন্যদিকে এইরকম একটা ধারণা প্রচলিত আছে যদি উচ্চকক্ষে পিয়ার দেওয়া হয় তাহলে আবার নিম্নকক্ষে পিয়ারের প্রশ্ন আসবে। আসলে পিয়ার যখন মিক্স পদ্ধতিতে যায় তখন সেটা যেভাবে হয় যে 300 আসনে 300 জন নির্বাচিত হন, তারপর মোট প্রাপ্ত ভোটের ভিত্তিতে আরো কিছু যেটা মিশ্র মানে জার্মান মডেলে আছে আরো 150 অথবা আরো 300 যুক্ত হবেন, তো তাহলে তো উচ্চকক্ষ করার ফলে আরো 100 জন তো পিয়ারের পদ্ধতিতে যাচ্ছেন,
কাজে এই দুটো জিনিসে খুব বড় নাই। আমরা মনে করি যে নিম্নকক্ষে পিআর এর কোনো বাস্তবতা নেই, উচ্চ কক্ষের পিআর এর ব্যাপারে আমরা আরো আলোচনা করতে পারি এবং একটা ঐকমত্যের জায়গায় যেতে পারি। আগামী দিনে এইসব প্রশ্নে সবাই যদি আমরা একটা জায়গায় আসতে পারি, নির্বাচন উত্তরণ ঘটিয়ে একটা গণতান্ত্রিক উত্তরণ হয়তো আমরা খুব দ্রুত করতে পারবো। ধন্যবাদ।